দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসেন। দরজায় করা নাড়ছে নির্বাচন। রোজই আমরা কথা বলছি নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের দলগুলোর ভূমিকা, নানান প্রসঙ্গে। কিন্তু নির্বাচন কি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, নাকি এই নির্বাচনের সঙ্গে কোনোভাবে আমাদের উন্নয়ন সহযোগী সংস্থা, অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে যেসব রাষ্ট্র বিশ্ব রাজনীতিতে নানাভাবে প্রভাব রাখে, তাদের প্রভাব আমাদের নির্বাচনে আছে? সেসব নিয়ে কথা বলতে চাই। বুঝতে চাই আমরা আগামীতে যে সরকার আসবে নির্বাচনের পরে, সেই সরকারের সামনে কূটনীতির রাস্তায় চ্যালেঞ্জগুলো কি, সেসব বিশ্লেষণের জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সরকারের সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার। স্বাগত আপনাকে। আছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ডক্টর মনির ইসলাম আকন্দ, জেনারেল আকন্দ, আপনাকেও স্বাগত। এবং আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর শাহাব এনাম খান। প্রফেসর খান, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সরকারের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ হাই কমিশন নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার হিসেবে কর্মরত আমাদের সাবেক বা সহকর্মী বলতে পারি তাকে, ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনাকেও স্বাগত। আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, যুক্তরাষ্ট্রের বিশেষ করে পিটার হাস খুবই আলোচিত এবং একটা কঠিন সময়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আমার মনে আছে যে উনি ছুটিতে গেলেও সেটা নিয়ে অনেক লেখালেখি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম মূলধারণ। নতুন একজন রাষ্ট্রদূত আসলেন, তিনি হয়তো দু একদিনের ভিতরে ক্রেডেনশিয়ালের পর দায়িত্ব নেবেন, এবং যিনি আসছেন তিনি আগে থেকে ঢাকাকে চেনেন, জানেন, বুঝেন। উনি ঠিক যখন আসছেন তখন বিশ্বব্যাপী নানান কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায়। আমরা একটা বড় ধাক্কার শিকার হলাম। ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম ঢুকলো, 3টা এয়ারপোর্ট আমাদের জন্য নির্ধারিত করা হলো। যুক্তরাষ্ট্র থেকে যারা টাকা পাঠান তাদের টাকা পাঠানোর উপরে একটা বাড়তি ট্যাক্স আরোপ করা হলো। ফলে এই ট্রাম্প প্রশাসনকে সামলানো যে কোনো দেশের জন্যই হয়তো কঠিন, বাংলাদেশের জন্য সেটি আরেকটু কঠিন কিনা, বিশেষ করে এই সরকারের জন্য এই গত 18-19 মাসে? ধন্যবাদ আপনাকে। কঠিন তো বটেই, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পকে রিড করা খুব ডিফিকাল্ট। এটা আমরা কেন, কেউই পারছে না। ইউরোপিয়ানরা তাদের ট্রেডিশনাল অ্যালাই হিসাবে গত 80 বছর ধরে কাজ করছে, তারাও বুঝতে পারছে না। ক্যানাডার সাথে তাদের সিকিউরিটি রিলেশনশিপ, ইকোনমিক রিলেশনশিপ ভেরি ক্লোজ নেই, বা তারা বুঝতে পারছে না, মেক্সিকো বুঝতে পারছে না। তো প্রেসিডেন্ট ট্রাম্প এমন একজন ব্যক্তি এবং তার প্রশাসন এমনভাবে অভ্যন্তরীণ নীতিমালা যদি বলেন, বাইরের পররাষ্ট্রনীতি বলেন, এই পরিচালনার কোনো মডেলের সাথে তারা কিন্তু পরিচিত না, অথবা তাদের মডেলটার সাথে আর কেউ পরিচিত না, এবং যেই কারণেই অসুবিধাটা হচ্ছে এখন বুঝতে, তাদের সাথে কাজ করতে। তবে এটা ঠিক যে যারা, আপনি যদি একটু লক্ষ্য করেন প্রেসিডেন্ট ট্রাম্পের উত্থান, দ্বিতীয় পর্বের উত্থানটা, প্রজেক্ট 2025 বলে একটা ডকুমেন্ট তারা লঞ্চ করেছিল থিঙ্ক ট্যাঙ্ক থেকে, খুব সম্ভবত এটা হেরিটেজ থেকে করা। ওরা কিন্তু ওখানে একটা রূপরেখা দিয়েছিল যে ট্রাম্প কি কি কাজ করবেন, কি ধরনের চিন্তাভাবনা ছিল। তো সেখানে কিন্তু এই যে ট্যাক্স দেয়া, বিদেশিদেরকে বের করে দেয়া, এগুলো নিয়ে কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত ছিল। আপনাদের এখানেও হয়তো আলোচনা আমরা করেছিলাম নির্বাচন ক্যাম্পেইনটার সময়তে। তো অনেকেরই ধারণা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলে, কিন্তু হয়তো এগুলি বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যেগুলো বলেছেন সবই বাস্তবায়ন করছেন। এবং শেষ পর্যন্ত এই যে এখন এই বিদেশিদের বিরুদ্ধে যেটা আপনি বললেন যে কারা ভাতা, মার্কিন ভাতা পায়, এই ভাতাটা তাদের জন্য কি সঠিকভাবে ব্যয় হচ্ছে কি ব্যাঠিকভাবে ব্যয় হচ্ছে, এর একটা মূল্যায়ন করে তারা কিন্তু দেশ আইডেন্টিফাই করেছেন, বাংলাদেশ তার মধ্যে আছে। মানুষ শীর্ষে আছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার দাবি অনুযায়ী। হ্যাঁ, আমরা প্রথম 20টা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি, 19 নম্বরে আমরা আছি। তো কাজেই এটা আমাদের জন্য চিন্তার কারণ। এখন যদি ধরেন এই ভাতা বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয় যে এখানে আমাদের খরচ হচ্ছে, এই খরচটা আমরা কমাতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক পরিবার এতে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আছে। আপনি 3টে এয়ারপোর্ট দিলেন, সারা আমেরিকাতে ছড়ানো আছে বাংলাদেশিরা। ধরেন লস অ্যাঞ্জেলেস আছে, নিউ ইয়র্ক আছে, টেক্সাস আছে, ওইদিকে মিনেসোটা আছে। এখন এই জায়গাগুলোতে যদি আপনাকে এই নিউ ইয়র্ক হয়ে যেতে হয়, তাহলে আপনার কস্ট বাড়বে, আপনার যাতায়াতের খরচ বেড়ে যাবে। আপনার 1% ট্যাক্স দিয়ে ডিউটি বসিয়ে দিচ্ছে, আপনি রেমিটেন্স, বাংলাদেশ যদি 100 টাকা পাঠান 1 টাকা কেটে রাখবে ওরা। তো কাজে এইগুলো সবই কিন্তু আমাদের জন্য নেতিবাচক বার্তা নিয়ে আসছে।
তো কাজেই এখন এটাকে আপনি ফাইট করতে চাইলে হ্যাঁ কূটনৈতিকভাবে আমরা নিশ্চয়ই তাদের সাথে সংযুক্ত হতে পারি। আমরা কিভাবে ফাইট করবো স্যার সেটা নিয়ে কথা বলি। জেনারেল মনির, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নানান ধরনের গুজব গুঞ্জন তো আমরা শুনি, একটা বড় আলোচনার জায়গা সম্ভবত বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, এমন একটা জায়গায় আমাদের অবস্থান, এবং আমরা মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলায় প্রায় 1 দশক আগে জেতার পরেও সেখানে আমরা এখনো তেল গ্যাস অনুসন্ধানের জরিপটিও শেষ করতে পারিনি, যে সক্ষমতাও আমাদের নাই। আমরা যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট করার নানাভাবে উদ্যোগ নিয়েছি তাতে সাড়া মিলেনি। সেটি নিয়ে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষেরই চূড়ান্ত রকমের আগ্রহ থাকার কথা কৌশলগত। বাংলাদেশ কি সেটির একটা আসলে ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হওয়ার কোনো শঙ্কা দেখেন কিনা? অনেক ধন্যবাদ। জি, ডোনাল্ড ট্রাম্প ইউএসএ রিসেন্টলি ভেনেজুয়েলাতে আক্রমণ করেছে এবং এটার প্রধান কারণ ছিল তাদের তেল। পৃথিবীর সবচেয়ে বেশি মজুদ ওখানে 303 বিলিয়ন, যেখানে সৌদি আরবিয়ার রিজার্ভ তাদের থেকেও কম। বাট আর্থিকভাবে জিডিপি সব কিছু সৌদি আরবে অনেক এগিয়ে ভেনেজুয়েলা থেকে। সো তেল আমাদের নাই, সুতরাং এই ব্যাপারে আমাদের ন্যাচারাল রিসোর্স নাই, ওই ব্যাপারে সুপার পাওয়ারদের আমাদের প্রতি আগ্রহ থাকার কথা না। বাট আমাদের ভালনারেবিলিটি কি ইজ আওয়ার জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আপনি যেটা বললেন, আওয়ার অ্যাক্সেস টু দি বে অফ বেঙ্গল। এবং বিগত বছরগুলোতে মায়ানমার মানবাধিকার বিরোধী অনেক প্রমাণিত কাজ করেছে, রোহিঙ্গাদের বিতাড়িত করেছে, খুন করেছে, তাদের অত্যাচার করেছে। বাট তারপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তেমন শক্তভাবে কিছু বলেনি, বিকজ মায়ানমার ইজ ভেরি রিচ ইন মিনারেল রিসোর্স অ্যান্ড অয়েল অ্যান্ড অল দ্যাট। সো আমাদের ভালনারেবিলিটি এখানেই, আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশন এবং পসিবিলিটি অফ কার্বন এনার্জি ইন দি বে অফ বেঙ্গল, যেখানে আমরা এখন পর্যন্ত সার্ভে করতে পারিনি। সো এবং সার্ভে করার আমাদের সক্ষমতা না থাকলেও আমরা উই ক্যান হায়ার পার্টিস, যারা পারে তাদেরকে আমরা হায়ার করতে পারি। বাট আমি মনে করি এটা রাজনৈতিক কারণে হয়তো বিগত বছরগুলোতে হয় নাই, বিকজ হয়তো আমাদের প্রতিবেশীদের ইনফ্লুয়েন্সে আমরা এটা এক্সপ্লোর করতে পারিনি। বাট ইট ইজ টাইম, আমরা চিরে একটা নির্বাচন দেখব। আমরা চাই যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমাদের এক্সপ্লোরেশন বাড়াতে হবে। উই হ্যাভ টু আইডেন্টিফাই দি ন্যাচারাল রিসোর্সেস দ্যাট উই হ্যাভ। এবং it will be very challenging for the government which is coming in power to balance this, because আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে there is no permanent friend or foe. এখানে চায়না is very important to বাংলাদেশ। আমাদের একটা বড় সংখ্যক র মেটেরিয়াল আমরা আমদানি করি চায়না থেকে, এবং ইউএসএ ইজ দি বিগেস্ট মার্কেট ফর নট অনলি বাংলাদেশ, ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড। সো বোথ দি কান্ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর আওয়ার সার্ভাইভাল। সো ইট উইল বি এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। নতুন সরকার যেটা আসবে তাদেরকে এটা ব্যালেন্স করে একটা রাজনৈতিক সম্পর্ক স্থাপন করা। শুধু চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র না, আমাদের নেবার ভারত, পাকিস্তান, মায়ানমার, সবার সাথেই আমাদেরকে একটা উইন উইন একটা রিলেশনশিপ। আমরা নেইবার নিয়ে আলাদাভাবে কথা বলবো। জেনারেল মনির, প্রফেসর খান, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধাক্কাটা আসলো সেটাকে পররাষ্ট্র উপদেষ্টা, যিনি নিজেও ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন, তিনি বলছেন এটা খুবই প্রত্যাশিত। মানে আমাদের এটা দীর্ঘদিনের যে আচরণ আমাদের লোকজন, এটা তার শুধু এই সরকারের আমলের না, এটা দায় উনি সব সরকারকে নেওয়ার কথা বলছেন। সেটার পাশাপাশি আমরা দেখছি যে আমাদের নির্বাচন নিয়েও আমাদের ওয়েস্টার্ন বন্ধু যারা, তাদের ন্যারেটিভের কোনো পরিবর্তন হলো কিনা। আপনি নিশ্চয়ই দেখেছেন ইউরোপীয় ইউনিয়ন বিশাল একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে, প্রায় 200 জন, ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস, এটার সঙ্গে কানাডা, নরওয়ে, ডেনমার্ক তারাও যুক্ত হচ্ছে। তাদের প্রেস কনফারেন্সে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অন্তর্ভুক্তিমূলক মানে কি, সেটা একটা সংজ্ঞা তারা দিয়েছেন, যেটা মানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। কিন্তু তারা এটিও বলছেন, কিন্তু নির্বাচনে যদি কাঙ্ক্ষিত ফলাফল, মানে কাঙ্ক্ষিত ভোট কাস্ট না হয়, তাহলে সেটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে। ফলে আমাদের এই নির্বাচনী কূটনীতিতে আমাদের এই ওয়েস্টার্ন দেশগুলোর প্রভাব আগের চেয়ে অনেকখানি কমে গেল, নাকি সেটা দৃশ্যমানতা কম? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, পাশ্চাত্য দেশগুলি বরাবরই বাংলাদেশের ইলেকশনের ব্যাপারে একটা স্বচ্ছ অবস্থান গ্রহণ করত। যদি ইলেকশন অ্যাকসেপ্টেড হয় তাহলে তারা সেটা সম্পর্কে বার্তা দিতেন, যদি না হয় সেই ব্যাপারে তারা যথেষ্ট রকমের ক্রিটিসিজমও কিন্তু দিয়েছেন। আমি মনে করি যে এই পার্টিকুলার প্রেস কনফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বারবার দুটো শব্দের উপরে কিন্তু গত 1.5 বছর ধরে ডিসকাশন হচ্ছিল, পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ। ইনক্লুসিভের যে গতানুগতিক ডেফিনেশনটা আমরা সব
সবসময় দেখতাম যে সব পলিটিক্যাল পার্টি, অর্থাৎ এখানে একটা এসেনশিয়াল ডিসকাশন ফোকাস থাকতো যে ইনক্লুসিভ বলতে যে যারা দেশের বাইরে আছেন, দেশে আছেন, বা যে ধরনের পলিটিক্যাল পার্টিগুলি এই মুহূর্তে আছে তাদের মধ্যে একটা সমতা এনে সবাইকে ইলেকশনে নিয়ে আসা। আমার মনে হয় সেই ন্যারেটিভের ডেফিনেশনের জায়গা থেকে তারা কিছুটা হলে সরে এসছে, যে কারণে কালকের ব্যাখ্যার মধ্যে ছিল যে এসেনশিয়ালি তারা বলছেন যে সকল পেশাজীবী, সব ধরনের মানুষ, সেটার মধ্যে পাহাড়ের মানুষ, মানে আপনার পাহাড়ের মানুষ হোক, সেটা আপনার মাইনরিটি হোক, বা যে ধরনের ক্লাসিফিকেশনেই পড়ুক না কেন, তারা আসবেন। তার মানে আপনি পলিটিসাইজেশনের দিকটা থেকে আপনি এখন সোশ্যাল ইনক্লুশনের দিকে চলে গেছেন, যেটা আমি মনে করি একটা বড় গুণগত পরিবর্তন। এটা হলো একদিক। আর দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে ভোটের ক্ষেত্রে তারা পার্টিসিপেটরি যে কথাটা বলছেন, সেই পার্টিসিপেটরির ক্ষেত্রে ভোটের কত শতাংশ মানুষ অংশগ্রহণ করছেন বা করছেন না, সেটারও ক্ষেত্রে একটা গ্লোবাল মোটামুটি এক ধরনের স্ট্যান্ডার্ড কিন্তু আছে, যদিও এটা দেশ টু দেশ ভ্যারি করে, কিন্তু এক ধরনের স্ট্যান্ডার্ড আছে। এবং সেই ক্ষেত্রে হয়তো তারা মনে করেন যে একটা বড় সংখ্যক পপুলেশন যদি পোলিং বুথে যান, অর্থাৎ নির্বাচন কেন্দ্রে যান, সেটাও একটা বড় রকমের ইন্ডিকেটর হবে যে বাংলাদেশে অনেক অংশগ্রহণমূলক, যেটাকে আপনি পার্টিসিপেটরি বলেন। এখন সমস্যাটা থাকছে দু জায়গায়। একটা সমস্যা থাকছে যেটা হলো যে এই যে ইনক্লুসিভ যখন আপনি করতে যাবেন, এই ইনক্লুসিভ করার ক্ষেত্রে দুটো বিষয় থাকবে। একটা হলো যে পর্যাপ্ত নিরাপত্তা আছে কিনা পোলিং বুথগুলিতে, সেই কারণে যারা ক্যান্ডিডেট আছেন তাদের সেফটি যেরকম একটা ইম্পর্টেন্ট বিষয়, যারা ভোট দিতে যাবেন তাদের একটা অবস্থানটাও ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে মানুষের কাছে এই ধরেন দুটো ভোট একসাথে হচ্ছে, কিন্তু একটা হলো জেনারেল ইলেকশন আর একটা হলো রেফারেন্ডাম, এবং এই রেফারেন্ডাম সম্পর্কে মানুষের মধ্যে স্বচ্ছ ধারণা আছে কিনা। যদিও সরকার বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু যেই ধরনের প্রশ্নগুলি আছে বা যেই ধরনের ক্লাসিফিকেশনগুলি ওখানে দেয়া আছে, সেটা আসলে সাধারণ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এবং তারা সেই রেফারেন্ডামে ভোট দেবেন কি দেবেন না, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। অর্থাৎ সেই জায়গাতে কতটুকু আপনি অংশগ্রহণ করছেন সেটাও কিন্তু একটা মেজারমেন্টের মধ্যে চলে আসবে। আর পাশ্চাত্য দেশগুলির আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে তাদের ইন্টারিম গভর্নমেন্টের উপরে যথেষ্ট ভরসা আছে। এই কারণে ভরসাটা আছে যে এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করেন, এই সরকার কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে যথেষ্ট সহযোগিতায় গ্রহণযোগ্যতা পেয়েছেন, এবং এই সরকার কিন্তু আলটিমেটলি একটা স্যাটিসফ্যাক্টরি সময়ের মধ্যেই ইলেকশন ডেলিভার করছেন। সুতরাং সেই জায়গাতে গিয়ে স্বাভাবিকভাবে তাদের সরকারের ইন্টারেস্টের ব্যাপারে কোনো শঙ্কা নাই, কিন্তু মুশকিলটা হলো যে তারা ইলেকশন ম্যানেজমেন্ট, ইলেকশন ডেলিভারি এবং ইলেকশনকে প্রপারলি কন্ডাক্ট করতে পারবেন কিনা, সেটা হয়তো এখন চলে আসবে। জি, আমি ফয়সাল আপনার সঙ্গে আলোচনা শুরু করার জন্য প্রথম আলোচনা হচ্ছে ক্রিকেট নিয়ে যে কাণ্ডটা ঘটলো, বিশেষ করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রকাশ্যে পাবলিক স্টেটমেন্ট দিয়ে আমাদের একজন খেলোয়াড়কে তারা নিরাপত্তা দিতে পারছে না, সেটি তারা স্বীকার করলো। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেটা জানালো। আইসিসির যিনি প্রেসিডেন্ট তিনি একজন ভারতীয় নাগরিকও বটে, ফলে তিনি যে একটা করলেন শুরুতে এবং পরবর্তীতে আজকে আইসিসি যেটি জানালো অফিসিয়ালি বিসিবিকে, যে কোনোভাবেই বাংলাদেশের জন্য ভারতে খেলা নিরাপদ না, এইটা বাংলাদেশ ভারত সম্পর্কের আগের যে টানাপোড়েন সেখানে আরেকটা নতুন সংকট হিসেবেও যুক্ত হলো কিনা, কারণ আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহর ছেলেও বটে। ধন্যবাদ মিশু ভাই। এই টোটাল মুস্তাফিজের যে ইস্যুটা, এবং এটা হচ্ছে আসলে ইন্ডিয়ানরাই, আমি এই পর্যন্ত যাদের সাথে এই ব্যাপারে আমার ইন্টারাকশন হয়েছে তাদের অনেকেই জিনিসটাকে আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবেই দেখছে। এবং আপনি যদি ইন্ডিয়ান মিডিয়াতে এই বিষয়ে লেখালেখিও দেখেন, ইভেন শশী থারুর একটা ইন্টারভিউ হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেসে, বীর সাংভি একটা লেখা লিখেছিল প্রিন্টে, তারা এই বিষয়টাতে সমালোচনা করে লিখেছে যে এই জিনিসটা, কারণ ক্রিকেট আসলে তো এক ধরনের, মানে ক্রিকেট আমাদের সাবকন্টিনেন্টে সবার একটা ইমোশনের জায়গা, আর মুস্তাফিজ আইপিএল এ তো খেলে আসছে ধরে, এবং ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্কে টানাপোড়েন যেটা ছিল, সেটা ধীরে ধীরে এক ধরনের ভালো, মানে জিনিসটা একটা উন্নতির দিকেই যাচ্ছিল। আপনি দেখেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশ ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এসেছিল, তারপর আমাদের হাই কমিশনার, তারপর ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার এসে কন্ডোলেন্স বুকে সাইন করলো।
তো এখন এই ইস্যুটা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তারা তাদের একটা অফিসিয়াল স্ট্যান্স মেনটেন করছে, বাট এমনি ধরেন কনভারসেশনে ইন্ডিয়ান জার্নালিস্ট, ইন্ডিয়ান সিভিল সোসাইটির মেম্বার, তারা জিনিসটাকে আসলে খুব পজিটিভ লাইটে দেখছে না, তারা নিজেরাই এটা বলছে। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে যে তাদের একটা কথা সেটা হচ্ছে যে যেহেতু আহ, ইন্ডিয়ানদের অনেকের মধ্যেই, স্পেশালি রুলিং যে বিজেপি পার্টির, তাদের অনেকের মধ্যেই বাংলাদেশ ইস্যুতে কিছুটা নেগেটিভ মনোভাব আছে এখন। তো এখানে মুস্তাফিজ, আইপিএল এর মালিক শাহরুখ খান, সরি, আইপিএল এর ক্যালকাটা রাইডার্সের মালিক শাহরুখ খান, তো তার ব্যাপারেও কিন্তু কিছুটা, আপনি যদি খেয়াল করে দেখেন, একটা ক্যারাভান ম্যাগাজিন একটা কাভার স্টোরি করেছিল, সেখানেও শাহরুখ খানের এগেইনস্টে গত কয়েক বছরে কি ধরনের মনোভাব হচ্ছে তাদের, সেটা একটা স্টোরিতে এসেছিল। তো সব মিলে এই জিনিসটাতে তারা বলতে চাচ্ছে যে মুস্তাফিজ যদি এখানে আসতো, আইপিএল এ আসতো, তার পরবর্তীতে যে রিপারকাশনটা হতো সেটা হয়তো আরো অনাকাঙ্ক্ষিত হতো। তো সেটাকে থামানোর জন্যই নাকি তাকে আসতে দেওয়া হয়নি, এটা হচ্ছে তাদের এক ধরনের ব্যাখ্যা। বাট এই জিনিসটা অবশ্যই তাদের ইন্ডিয়ানরা নিজেরাই বলছে যে তারা এই জিনিসটা তারা অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে, এবং তাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কারেন্ট রিলেশন, এই রিলেশনশিপের মধ্যে উন্নতির ক্ষেত্রে এই ঘটনাটা তারাও একটা বাধা হিসেবেই দেখছে। জি জি, আপনাকে একটু থামাই, আমি অ্যাম্বাসেডর রহমানকে আপনার কাছে ছোট্ট করে একটা আসতে চাই যে আমরা যতদূর জানি যে প্রফেসর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবার ইন পার্সন সাক্ষাৎ হয়েছে, এবং কূটনীতি নিয়ে কাজ করার সূত্রে জানি সেই বৈঠকে খুবই অনানুষ্ঠানিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার প্রধান নরেন্দ্র মোদীকে একটু অনুরোধ করেছিলেন যে ভারতে যিনি আছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি এখন দণ্ডিতও বটে, তিনি যেন সরকারের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে কথা না বলেন। তার পরের ফলাফল আমরা দেখেছি যে তিনি অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন। ফলে এইটা আসলে কি সিগন্যাল দেয়, এবং তার সঙ্গে ধরেন মুস্তাফিজের একজন ব্যক্তি প্লেয়ারের ইস্যুটাকে যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পর্যন্ত নিয়ে যেতে হলো, যেহেতু ভারত নিজেও অন্য ফিল্ডে খেলে, দুবাইতে গিয়ে খেলে, পাকিস্তানে না খেলে, ফলে যেহেতু শ্রীলঙ্কা নিজেও বিশ্বকাপের অর্গানাইজার, সেখানে সহজভাবে খেলতে দিলে জিনিসটা আরও স্বাভাবিক প্রক্রিয়ায় হতো কিনা। ধন্যবাদ আপনাকে। আমি যদি বিষয়টাকে বলি যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এই বাংলাদেশকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তাপ বাড়িয়ে রাখা, এটা একটা কৌশলের অংশ যদি হয়, তাহলে আপনি কিভাবে এটা দেখবেন? ভারতের সরকারের না বিশেষ কোনো এটা রাজনৈতিক? সরকারের ভেতরে একটা অংশ থাকতে পারে, ওকে। রাজনৈতিক দলের অংশ থাকতে পারে, কারণ নির্বাচন আগামী মে মাসে, কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গ নির্বাচন। এটা কিন্তু পশ্চিমবঙ্গ বিশাল। তাদের জন্য একটা বিরাট বলতে পারেন যে একটা অ্যাচিভমেন্টের জায়গা। তো এখন সেটার আমার ধারণা এই উত্তাপটা এই ইলেকশনের আগ পর্যন্ত থাকবে বলেই আমার আন্দাজ, এবং তারই অংশ হিসেবে এই ধরনের সিচুয়েশানগুলো উস্কানো হচ্ছে। এবং দেখবেন আপনি নরেন্দ্র মোদীর সাথে ব্যাংককে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মিটিংয়ের পরে কিন্তু বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা বন্ধ করা হয়েছিল, যেখানে একটুখানি স্বাভাবিককরণের প্রক্রিয়াটা হচ্ছে, ওখানে একটা নতুন ব্লক ইস্যু তৈরি আসছে। হচ্ছে। এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঘুরে গেলেন ওইদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইতে সই করলেন, তারপরে কিন্তু এই ঘটনাটা এসে হাজির হচ্ছে। তার অর্থ এটা এরকম রিড করলেও বোধহয় খুব বেশি বলা হবে না যে ওখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটু প্রোগ্রেস যখনই হচ্ছে, একটু স্টেবিলাইজ করা যাচ্ছে, তখনই কিন্তু একটা নতুন ইস্যু তোলা হচ্ছে। তার মানে বাংলাদেশে যেরকম ভারত বিরোধিতার একটা রাজনীতিও আছে, একটা তো মানুষের জেনুইন বিরোধিতা, আর একটা হচ্ছে রাজনৈতিক বিরোধিতা, একই রকম ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও সক্রিয় বলে আপনি মনে করেন? আমার কাছে তাই মনে হয়। এবং আগে বাংলাদেশের রাজনীতিতে ভারত নিয়ে চর্চা হতো, ভারতে বাংলাদেশ নিয়ে খুব বেশি চর্চা হতো না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু আমরা দেখছি ভারতের রাজনীতিতেও বেশ বাংলাদেশ চর্চা হয়। আমরা ছারপোকার গল্প তো শুনেছি অনেক আগেই। তো কাজেই সেই বিষয়টা, এবং এবার পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল নির্বাচন যেটা মে মাসে হবে, সেটাতে কিন্তু আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এই বাংলাদেশ এবং কমিউনাল কার্ডটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে। জেনারেল মনির, আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে অনেক আলাপ, অনেক প্রমাণ, অনেক ঘটনা আমরা জানি। সাম্প্রতিক সময়ে বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, খুবই গুড জেস্টার সেটা। সেই সময় এসে অন্য দেশের যে সমস্ত প্রতিনিধিরা এসেছেন তারা বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। জয়শঙ্কর সেই সাক্ষাৎটি হয়নি, আমরা জানি না কেন হয়নি। আজকে আমরা দেখলাম যে তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, নরেন্দ্র মোদীর প্রত্যাশা, এরকম একটি খবর।
ফলে বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ রাজনীতিতে অথবা বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই সম্পর্ক স্বাভাবিক হবে, সেই মেসেজগুলো আসলে কি বার্তা দেয়? মানে এই সরকারের সঙ্গে ভারতের কাজ করতে সংকট কোথায়? অথবা বাংলাদেশের যে সরকারই থাকুক অথবা ভারতের যে সরকারই থাকুক, আমাদের তো দ্বিপাক্ষিকভাবে কাজকর্ম নিশ্চিতভাবে করতে হয় ফর আওয়ার ওন ইন্টারেস্ট। সেটা করতে সংকটটা কোথায়? জি, অনেক ধন্যবাদ। এর আগে একটু হুমায়ুন স্যার যেটা বললো, এটা রেশ ধরে একটু দু একটা কথা বলে আমি এই প্রশ্নতে আসছি। অগস্টের আন্দোলনের পরে আপনি যদি খেয়াল করেন, ওখানে নাম্বার ওয়ান, বিজেপির জন্য ওয়েস্ট বেঙ্গল এবং সাউথ ইন্ডিয়া ইজ এ বিগ চ্যালেঞ্জ, এবং আসন্ন মে মাসে যে ইলেকশনটা হবে ওটার প্রস্তুতি তারা 1-1.5 বছর আগে থেকেই শুরু করেছে। এবং বাংলাদেশে যখন অগাস্টে আন্দোলন হচ্ছিল তখন আপনি দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের বিজেপির নেতারা তারা একটু দে ওয়ার ভেরি হাইপার, এবং আমাদের মাইনরিটির উপর অত্যাচার এই ইস্যুতে তারা আমাদের বর্ডারে গিয়ে সমাবেশ করেছে, নানা রকমের পাগলামি আমরা দেখতে পেরেছি। এটা কিন্তু নট because of their feelings or love for Bangladeshis. They just wanted to take advantage of this situation to help them to win the next election. the local election. In May. So আমাদেরও এই ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এবং যে দলই বাংলাদেশের ক্ষমতায় আসুক না কেন, আই এম শিওর ওই দলের এতটুকু বিচক্ষণতা থাকবে, এতটুকু উইজডম থাকবে টু বোঝার, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক ইজ এসেনশিয়াল। আমরা ভারতকে আমাদের একটা জেনারেল পাবলিক অ্যাঙ্গার এগেনস্ট ইন্ডিয়া, বিকজ বিগত বছরগুলোতে আমাদের সাথে আমাদের প্রতিবেশী ভারতের যে চুক্তিগুলো হয়েছে এটা একতরফা ছিল, এবং অনেক ক্ষেত্রে এটা উইন উইন সিচুয়েশন ছিল না। স্বাভাবিকভাবেই এই অ্যাঙ্গারটা ছিল, বাট আমি মনে করি যে এই প্রতিবেশী ভারত যেখানে আমাদের 3 দিকে বেষ্টিত, ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বাংলাদেশ, বাংলাদেশ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু ইন্ডিয়া। সো এরকম একটা সিচুয়েশনে যে এই ক্ষমতায় আসুক না কেন, আই এম শিওর দে আর ইনভলভ এ সিস্টেম যেখানে উইল হ্যাভ এ রিলেশনশিপ অফ মিউচুয়াল ইন্টারেস্ট, মিউচুয়াল বেনিফিট। এবং অন্যান্য, আমি মনে করি না যে এই ইলেকশনে বাইরের কোনো শক্তির কোনো ইনফ্লুয়েন্স থাকবে। আমি মনে করি, আমি এখনও বিশ্বাস করি এবার হবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, এবং আমরা নির্ভয়ে আমরা ভোট দিতে পারবো। যেটা হবে, যদি সীমিত সংখ্যক ভোটার ভোট দিতে যায়, সেই ক্ষেত্রে আমরা যে সাকসেসটা আশা করেছিলাম ওইটা একটু প্রশ্নবিদ্ধ হবে, এবং সেটাই কিন্তু অনেকে চেষ্টা করছে। এই যে টার্গেটেড কিলিংগুলো, 2-3 কিলিংস ইজ নট মাচ ইফ ইউ কম্পেয়ার টু 200 million people, but it is creating a big fear in the এগুলো যদি চলমান থাকে আজকে থেকে ইলেকশন পর্যন্ত, this is a very historical period for Bangladesh, and we have to be extra careful that it is not repeated. আমি ছোট্ট একটু সাহাব ভাই আপনার কাছে শুনতে চাই যে জেনারেল মনির যেমনটা বলছিলেন যে নির্বাচনে বাইরের কোনো বড় ফ্যাক্টর হবে না, এখনকার যে বৈশ্বিক বাস্তবতা, মানে এটা একটা অদ্ভুত পৃথিবী, যে পৃথিবীতে একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সারা পৃথিবীতে একটা ডানপন্থার জয়কার, সেই নির্বাচনে সত্যি কি আসলে আমরা নিজেরাই ভোট করতে পারবো না, বাইরের শক্তিগুলোও একটা কি ফ্যাক্টর হতে পারে? আমি মনির ভাইয়ের সাথে 100% একমত। এই প্রথমবারের মতো বাংলাদেশে একটা ইলেকশন হতে যাচ্ছে যেটা সাধারণ মানুষের ইলেকশন। সেটা যেটা বললাম যে প্রথমে যে সরকারের হয়তোবা সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু ইন্টেনশন নিয়ে তো কোনো প্রশ্ন নেই। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এই ভোটে স্বতঃস্ফূর্তভাবে আসার চেষ্টা করবেন। এখন যেটা থাকে যে এক্সটার্নাল ইস্যুস বলতে আমরা কি বোঝাই? এক্সটার্নাল ইস্যুস বলতে একটা হতে পারে যে ইলেকশনের আগে ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকেই চেষ্টা করতে পারেন বাইরে থেকে, বাট দ্যাট ইজ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। অর্থাৎ এটা অনেক বেশি আপনার ইন্টেলিজেন্স লেভেল কিভাবে কাজ করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিভাবে কাজ করছেন। কিন্তু পলিটিক্যাল ইনস্টেবিলিটি ক্রিয়েট করার জন্য যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলি আমার কাছে এই মুহূর্তে খুব বেশি আছে বলে মনে হয় না। কারণ দেখেন, আমি যদি দেশ চিন্তা করে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশে একটা ইলেকশন হোক, চীনারা চাচ্ছে, পাকিস্তানিরা চাচ্ছে, এবং ভারতও চাচ্ছে যে এক ধরনের ইলেকশন হয়ে বাংলাদেশে অন্ততপক্ষে একটা স্টেবল একটা গভর্নমেন্ট আসুক, বা যেই গভর্নমেন্টই আসুক না কেন। এখন ভারতের জন্য একটা ইগো কোয়েশ্চেন, পলিটিক্যাল ইস্যু কোয়েশ্চেন হয়ে গেছে যে 5ই অগাস্টের পর থেকে তাদের পাকিস্তান কার্ডও তাদের ডোমেস্টিক পলিটিক্সে কাজ করছিল না, চায়না কার্ড তো করছেই না, তার উপরে ইউএস কার্ডটাও তো আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেও খুব একটা কাজ করছে না অভ্যন্তরীণ পলিটিক্সে। এবং সেই সাথে যদি আপনি এখন দেখেন রাশিয়া কেস যেটাকে নিয়ে তারা বেশ বড় রকমের গর্ব করছিলেন, S-400 থেকে শুরু করে যে তাদের যে স্ট্র্যাটেজিক অটোনমির জায়গা, সেই জায়গাতেও কিন্তু এখন রাশিয়ান কেসটাও কিন্তু এক ধরনের লায়াবিলিটির দিকে চলে যাচ্ছে। যদি আমি এইভাবে চিন্তা করি যে 500% যদি ট্যারিফ আসে
এবং ভারতের যে একটা বড় ইন্টারেস্ট যে টেকনোলজি পাওয়া, আমেরিকান টেকনোলজি পাওয়া, কিংবা আমেরিকাতে যে তাদের একটা বড় ডায়াসপোরা আছে, তারা কিন্তু খুবই উন্নত মানের Advanced। ডায়াসপোরা। সুতরাং সব জায়গা থেকে চিন্তা করলে যে বাংলাদেশকে কেন্দ্র করে এই মুহূর্তে যে এক ধরনের মানে যেটাকে আমরা বলি ডিস্ট্রাকশন তৈরি হয়েছে ইন্টারনালি, এবং আপনি যদি সোশ্যালি দেখেন, আপনি শিলিগুড়িতে রুম দিচ্ছে না, তো ইয়ে করতে দিচ্ছে না, এখন মোস্তাফিজের কেসগুলি আসলো, সুতরাং সেইগুলি কিন্তু হয়তো একসময় আপনি পলিটিক্যালি ইনক্লুসিভ হবেন, মানে ভবিষ্যতের বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে, ভারতের সরকার বাংলাদেশ সরকারের সাথে নিশ্চিতভাবেই কাজ করবেন, কিন্তু মুশকিলটা হচ্ছে সোশ্যাল লেভেলে যে আমরা এক ধরনের ন্যারেটিভস তৈরি করে দিলাম, পার্টিকুলারলি ভারতে যদি আমরা দেখি, এবং ভারতীয় মিডিয়া যেভাবে আমাদেরকে বারবার প্রজেক্ট করে, এটা যদি আপনি বিহারের গ্রামে যান, মহারাষ্ট্রের গ্রামে যান, আপনি তামিলনাড়ুর গ্রামে যান, আপনি সব জায়গায় বাংলাদেশ সম্পর্কে এমন একটা মিথ তৈরি করে দিয়েছেন যে বাংলাদেশিরা বোধহয় এনিমি নাম্বার 1। এতে হয়তো আপনার ওয়েস্ট বেঙ্গল ইলেকশনটা ভালো হবে, কিন্তু আপনাকে মনে রাখতে যে পোস্ট ইলেকশন তো আপনার সাথে দীর্ঘমেয়াদে সম্পর্ক তো রাখতে হবে, মানে দীর্ঘমেয়াদে ভারত ক্ষতিগ্রস্ত। Definitely। অ্যাম্বাসেডর হন কই, চীন পাকিস্তান বাংলাদেশ মিলে নতুন একটা অক্ষ তৈরি হচ্ছে কিনা দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় তা না, মানে এই অঞ্চলে সেই গুজব গুঞ্জন অনেক জায়গায় পাখা মিলছে, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া এটা নিয়ে লেখালেখি হচ্ছে, সেইটা নিয়ে আপনার ভাষ্য শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা কথা বলতে চাই চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আমি একটু ছোট্ট করে আগে ফয়সাল আপনার কাছে শুনতে চাই, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিশেষ করে 5 আগস্ট পরবর্তী যে সম্পর্ক, পাকিস্তানের স্পিকার আসলেন, ইসাকদারের সঙ্গে গত এক সপ্তাহে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার ইন পারসন এবং ফোন মিলে অন্তত 3 থেকে 4 বার কথাবার্তা হলো। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে দিল্লির সাউথ ব্লকের মনোভাব আসলে আপনারা কি বুঝেন, এবং সেটা নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আপনাদের জানায় কিনা? ধন্যবাদ। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে তাদের অবশ্যই আগ্রহ আছে। আমার সাথে যাদের ইন্টারাকশন, আমার সাথে তো মোস্টলি ইন্ডিয়ান জার্নালিস্টদের ইন্টারাকশন হয়, ইন্ডিয়ান এক্সিকিউটিভ ব্রাঞ্চের লোকজনদের একটু কম হয়, সেটা পলিটিক্যাল উইং হ্যান্ডেল করে। সো আমি ফার্স্টে বলি যে জার্নালিস্টরা যে কোশ্চেনটা করে, তারা প্রথমেই কোশ্চেনটা করে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে এত ঝুঁকছে কেন, বা বাংলাদেশ পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বার্থটা কি, বা ইভেন তারা এখানে চীনকে নিয়ে এসেও বলে যে পাকিস্তানকে চীনের প্রক্সি হিসেবে তারা বলে যে বাংলাদেশ কোন একটা বলয়ের মধ্যে ঢুকছে কিনা। So, আমি তাদেরকে আমার সাইড থেকে যেটা বলি বা যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে যে বিগত 16 বছরে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক যে সম্পর্ক ছিল, সেটা আসলে স্বাভাবিক পর্যায়ে ছিল না বলেই আমার মনে হয়। So, আমি খালি জিনিসটা তাদেরকে এটাই বলি যে স্বাভাবিক সম্পর্কটা ছিল না, সেটা একটা নর্মালাইজেশনের মধ্যে এখন যাচ্ছে। 16 বছর পরে বা 16-17 বছর পরে জিনিসটা এখন নর্মাল হচ্ছে। এখানে এক্সট্রা করে আলাদা করে যে খুব খাতির হচ্ছে বা বাংলাদেশ পাকিস্তানের সাথে যে খুব বড়ভাবে কোনো সম্পর্ক গড়ে তুলছে, সেটা আমি বলি যে আমার কাছে মনে হচ্ছে না, বা আমাদের কার্যক্রম দেখেও জিনিসটা এভাবে মনে হওয়ার আসলে কোনো কারণ নাই। আর তারা নিজেরাই কিন্তু আমাকে একটা জিনিস বলে, যে তারা বলে যে হ্যাঁ, তোমাদের দেশে যখন পাকিস্তানের ইভেন ডেপুটি প্রাইম মিনিস্টারও এসেছিল, তাদেরকে ইভেন পাকিস্তানের ফরেন সেক্রেটারি, তো তোমরা তো তাদেরকে 71-এর কথা মনে করিয়ে দিয়েছো। আমাকে নিজেরাই বলে, আমি বলি হ্যাঁ, তোমরা নিজেরাই তো তাই বলছো যে হ্যাঁ আমরা মনে করিয়ে দিয়েছি। সো আমাদের সাথে পাকিস্তানের যে ইস্যু, আমরা অন্য আর 10টা কান্ট্রির মধ্যে, এবং স্পেশালি যেহেতু এটা আমাদের সাউথ এশিয়ার নেবারহুডের মধ্যে, সো আমরা সমস্ত নেবারদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, সমস্ত কান্ট্রির সাথে ইন জেনারেল। সো এটা জাস্ট সিম্পলি আমাদের যে ফরেন পলিসি, জি। যেটা আমাদের খুব বেশি আসলে এটা একটা চেঞ্জ হয়নি, ওয়ার্কিং সেটারই রিলেশন তৈরির চেষ্টা। এটাই working প্রফেসর relationship। শাহাব ইনাম খান, চীন পাকিস্তান বাংলাদেশ, আমরা জানি এই অঞ্চলের অনেকগুলো আঞ্চলিক সংস্থা, আপনি যদি সার্কের কথা বলেন, আপনি যদি বিবিআইএন এর কথা বলেন, সবই আসলে ব্যর্থ হতে বসেছে। সেখানে চীন পাকিস্তান বাংলাদেশ মিলে নতুন একটা অক্ষর কথা আমরা এর আগেও শুনেছি গেল আওয়ামী লীগ সরকারের সময়। ফলে এটা সত্যি সত্যি হচ্ছে কিনা একটা জানার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মিলিটারি রিলেশন, বিশেষ করে সামরিক ক্রয় সংক্রান্ত অনেকগুলা চুক্তির কথা চূড়ান্ত না হলে আলোচনা চলছে বলে ফরেন মিনিস্ট্রি আমাদের নিশ্চিত করেছে। সেগুলো আসলে কি বার্তা দেয়, এবং এটা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ব্লকে বা বলয়ে চলে গেলে কোনো দূরত্ব বা চ্যালেঞ্জ তৈরি হতে পারে কিনা? ধন্যবাদ। প্রথম জিনিসটা হলো যে একসময় আমরা সবসময় মনে করতাম যে রিজিওনাল অর্গানাইজেশনগুলি হতে হলে আপনার নেইবারিং কান্ট্রি বা এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট লাগে, যেটাকে বলা হয় জিও প্রক্সিমিটি। তো জিও প্রক্সিমিটিটা এখন আর কাজ করছে না, কারণ আপনি যদি কোয়াড
দেখেন এটা তো জিও প্রক্সিমিটির মধ্যে না, ব্রিক্স দেখেন মানে জিও প্রক্সিমিটির মধ্যে না, আরসেপকেও যদি ধরেন রিজিওনাল কম্প্রিহেন্সিভ একটা পার্টনারশিপ, সেটা রিজিওনালও হতে পারে, দেখতে পারেন আপনি Global-ও ওটা হতে গ্লোবালও বলতে পারেন, কিন্তু এসেনশিয়ালি এখানে ওই যে কারণে বাংলাদেশের সাথে চীন এবং পাকিস্তানকে কেন্দ্র করে যদি এক ধরনের ট্রাইল্যাটারাল রিলেশনশিপ তৈরি হয় বা একটা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট হয়, সেটাতে আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই, বরং এটাতে এক ধরনের পজিটিভ বার্তা এটাই আসে যে আমরা কোনোভাবে এইখানে মিউচুয়াল ইন্টারেস্টের জায়গাগুলিতে কাজ করতে পারি কিনা। যেমন মায়ানমারের একটা ইস্যু আছে, চায়নার জন্য মায়ানমার একটা মাথা ব্যথা, রোহিঙ্গারা পাকিস্তানেও আছে, বাংলাদেশের জন্য এটা একটা মাথা ব্যথা, সব কিছু মিলে এই এবং এই ধরনের এক্সক্লুসিভ ইনস্টিটিউশন যদি বলা হয়, তাহলে এই জায়গাতে একটা প্রবলেম হয় যদি এক্সক্লুসিভ হয়ে যায়। এটাকে ওপেন করে দেওয়া উচিত, যদি অন্যরা কেউ আসেন তাহলে নিশ্চিতভাবে এটার মধ্যে তারা আসতে পারেন। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জায়গাতে আসলে বড় রকমের ওয়াশিংটনের কোনো মাথা এখন ব্যথা সেকেন্ড যেটা আসে যে ওয়াশিংটনের ক্ষেত্রেও আমার মনে হয় না বড় রকমের কোনো আঘাত আসার সম্ভাবনা আছে। এটার কয়েকটা রিজন আছে। একটা প্রথম রিজন হলো যে ইসলামাবাদের সাথে এই মুহূর্তে ওয়াশিংটনের সম্পর্ক অত্যন্ত ভালো। চায়নার সাথে নিশ্চিতভাবেই সম্পর্কটা কম্পিটিশনের জায়গাতে আছে, কিছুটা ক্ষেত্রে কনফ্লিক্টের জায়গাও আছে, কিন্তু এসেনশিয়ালি ইসলামাবাদকে কেন্দ্র করে যে নতুন ধরনের একটা জিও পলিটিক্স তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে ওয়াশিংটন পলিসি সার্কেলে আসিফ মুরির গেলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করতে এবং হাই লেভেল ভিজিটস রেগুলারলি হচ্ছে। মানে আমার কাছে সেই কারণে মনে হয় যে এই জায়গাতে একটা বড় রকমের ধারণাগত পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এসছে। পাকিস্তান মিলিটারির সাথে যে সম্পর্কের বিষয়গুলি বলা হচ্ছে, সেটাতে আমি মনে করি যে এইটা একটা গতানুগতিক চলমান প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ডিফেন্স ডাইভার্সিফিকেশন করতে গেলে বা বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অটোনমির জায়গাগুলি দেখতে গেলে আমাদের কিছু প্রকিউরমেন্টের ব্যাপারে হিসাব নিকাশ করার বিষয় আছে, যে আমরা চাইলেই গিয়ে F-16 কিনে নিয়ে আসলাম, তাতে তো হবে না। সুতরাং সেই জায়গাতে আসলে আমার সাপ্লাই চেইনটা কী হবে, ডুয়াল সাপ্লাই চেইন আছে কিনা, এটা আমার অ্যাডেড অ্যাডভান্টেজ করে কিনা, আমার অ্যাডভার্সারিয়াল রাষ্ট্রগুলি কি ধরনের চিন্তা ভাবনা করছে, তো সেইগুলিকে মনে করে আমার মনে হয় যে পাকিস্তানকে একটা অল্টারনেটিভ হিসেবে চিন্তা করতে হবে বাংলাদেশ। জেনারেল মনির, আপনি কি বাংলাদেশ পাকিস্তান যে 5 আগস্ট পরবর্তী সম্পর্ক, সেটাকে কেউ কেউ একটু বাড়তি বা আধিক্য মাখামাখি সেটা কেউ কেউ মনে করেন, সেটা প্রসঙ্গে আপনার মতামত শুনতে চাই। সেই সাথে শুনতে চাই পাকিস্তান থেকে যুদ্ধাস্ত্র কেনার মতো ঘটনাগুলো আমাদের অন্যান্য যে সমস্ত দেশগুলো থেকে আগে আমরা কিনতাম, সেটা জার্মানি হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, সেই বাজারেও বাংলাদেশকে কোনো নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কিনা। জি, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটা বিশ্ব স্বীকৃত সশস্ত্র বাহিনী। আমরা বিগত বেশ কিছু যুগ ধরে আমরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা অংশগ্রহণ করে আসছি এবং সফলতার সাথে প্রায় সময়ই আমরা হায়েস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি থাকি, মাঝে মাঝে সেকেন্ড থার্ড থাকি। এবং জাতিসংঘ মিশন করার জন্য যেসব প্রযুক্তি, যেসব অস্ত্র সরঞ্জাম, যানবাহন প্রয়োজন আমাদের সেটা আছে। বাট সার্বিকভাবে বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী কতটুকু সক্ষম সেটা নিয়ে আমার কিঞ্চিত সন্দেহ আছে। বিগত 15 বছরে আমাদের সংখ্যা বেড়েছে, কোয়ান্টিটি বেড়েছে, আমাদের ফরমেশন বেড়েছে, বাট সেই তুলনায় আমার মনে হয় সত্যিকার অর্থে গবেষণা করে আমাদের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করা হয়নি এবং এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কি কি অস্ত্র সরঞ্জামাদি কেনা দরকার সেই ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। আমাদের একটা বড় দুর্বলতা হচ্ছে এয়ার ডিফেন্স। আজকাল যুদ্ধ আকাশেই হয়, ভূমিতে খুব কম আসে। ভূমিতে যুদ্ধ করা ইটস এ হিউজ এক্সপেন্সিভ অ্যাফেয়ার ইন টার্মস অফ লস লাইফ অ্যান্ড প্রপার্টি অ্যান্ড মানি অ্যান্ড অল দ্যাট। সো আমাদের এয়ার ডিফেন্সের দুর্বলতা, এয়ারফোর্সের দুর্বলতা আছে এবং আমাদের সীমিত অর্থ। এই অর্থ দিয়ে আমরা সবচেয়ে বেস্ট প্রযুক্তি আমরা যেখান থেকে পাবো আমরা সেখান থেকে আনবো। ইট ডাজ নট রিয়েলি মিন দ্যাট আমাদের পাকিস্তান থেকে কিনতে হবে, ইউএসএ থেকে কিনতে হবে, চায়না থেকে কিনতে হবে। যেই বিমানটা নিয়ে কথা হচ্ছে পাকিস্তানের JF-17, এটা অত্যাধুনিক একটা, এটা চায়নার সাথে যৌথভাবে এটা উৎপাদন করা হয়েছে, 1.6 ম্যাক এবং এটা 55,000 ফিট উপরে চলতে পারে। রাফায়েলকে ফেলে দেওয়ার এক্স্যাক্টলি, এবং এটা হেলমেট মাউন্টেড ডিসপ্লে, আপনাকে স্ক্রিনে দেখতে হবে না, অটোমেটিক গ্লাসে চলে আসবে, এনহান্স অ্যাভিওনিক্স। এটা অত্যাধুনিক একটা বিমান, যেটা ফ্রান্সের রাফায়েলকে কয়েকটা তার ভূপতি রিসেন্টলি ভারতের সাথে যুদ্ধটা হয়েছে এবং ইট ইজ অনলি $25 to $30 মিলিয়ন। একটা ইউরোর দাম হচ্ছে $170-130 মিলিয়ন, F-35 মোর দেন $100 মিলিয়ন। সো যেই বিমান যুদ্ধে সফলতার প্রমাণ আছে এবং একটা পাশ্চাত্য বিমানের সাথে যুদ্ধ করে তারা জয়ী হয়েছে, যেটা আমরা 1/4 প্রাইসে
কিনতে পারছি, এটা কেন পারবো? হোয়াট ইজ রং ইন দ্যাট? এটা পাকিস্তান বানিয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশ যেখানেই আমরা উপকৃত হবে, যেখানে আমাদের স্বার্থ আছে, স্বার্থ যেখান রক্ষা থেকে আমরা কম দামে আধুনিক প্রযুক্তি কিনতে পারবো, আমরা সেখানেই যাব। এটা পাকিস্তানও, এবং এটাও মাখামাখির কিছু নাই। এটা যদি ভারতও যদি এটা এবং সমরাষ্ট্র এমন একটা জিনিস আপনার দোকানে গিয়ে কিনতে পারবেন না। দ্যাট কান্ট্রি হ্যাজ টু এগ্রি টু সেল ইট টু ইউ, এন্ড ইট ইজ হোয়াট এভার প্রাইস দে আস্ক ফর। এখন পাকিস্তানের মতো একটা দেশ এই মূল্যে আমাদেরকে এই বিমানগুলো যদি দিতে চায়, আমরা তো সাদরিটা নিয়ে আসা উচিত। জি, আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, চীন, পাকিস্তান, বাংলাদেশ যদি নতুন সত্যি সত্যি একটা জোট হয়, এর সঙ্গে আপনি জানেন সাম্প্রতিক সময়ে একদিকে তুরস্ক এবং কাতারেরও বাংলাদেশের কূটনীতি এমনকি রাজনীতিতেও দৃশ্যমান উপস্থিতি বেড়েছে। বেগম জিয়ার লন্ডনে যাওয়ার সময় কাতারের রয়্যাল ফ্যামিলি অ্যাম্বুলেন্সে যাওয়া আসা ইত্যাদি নানান কি বার্তা দেয় আসলে, এবং সেই জায়গায় আরেকটা নতুন অক্ষ তৈরি হলে সেটা সাউথ এশিয়ার স্ট্যাবিলিটিতে কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও। দুইটা, আপনি যে বললেন দুইটা অ্যাক্সিস ফরমেশন তৈরি হচ্ছে বলে আন্দাজ করা যায়। একটা হচ্ছে পাকিস্তান, টার্কি, টু সাম এক্সটেন্ট সৌদি আরবিয়া অলসো, এই লাইনটা একটা। আরেকটা হচ্ছে যেটা বললেন চীন, পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া মাইনাস ইন্ডিয়া, এই আরেকটা। তো এখন ধরেন পাকিস্তান টার্কি যে লাইনটা, এই লাইনটা বাংলাদেশে মোটামুটি অ্যাক্টিভ, এটা আমরা শুনি, দেখি। এর একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে, কিন্তু ইন্টারনাল ডোমেস্টিক ডাইমেনশন আছে। এছাড়াও যেটা যেমন মনির বললেন, ওরাও কিন্তু টার্কি থেকেও আমরা কিন্তু আর্মস প্রকিউর করছি, $2 বিলিয়ন করছি, আমাদের মডার্নাইজেশনে তারা পার্টিসিপেট করছে। সো এখানে, এবং আমরা জানি তাদের একটা পলিটিক্যাল লাইন আছে, এবং এখানে তাদের মিত্ররাও বা তারা যারা তাদের সাথে অ্যালাইন করতে পারে এরকম লোকও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আছে। এখন এই লাইনটা 5ই অগাস্টের পরে অ্যাক্টিভ রোল তারা প্লে করছে। আমার ধারণা এখানে এমনিতেই আমাদের সাথে, আপনি ধর্মীয় কারণ বলেন, আমাদের এক ধরনের পার্টনারশিপ আছে, সেটা একটু স্ট্রং হচ্ছে, এবং এটার জন্য পলিটিক্যালি খুব সেন্সিটিভ জায়গা তৈরি হবে বলে ডিপ্লোমেসিতে আমার কাছে মনে হচ্ছে না। যে জায়গাটায় কমপ্লিকেশনটা বাড়তে পারে, চায়নার ইন্টারেস্ট ইন ক্রিয়েটিং অ্যান অল্টারনেটিভ স্ট্রাকচার যেটাতে ইন্ডিয়া নাই, সেই জায়গাটায় কিন্তু সেন্সিটিভিটি তৈরি হবে। এবং চায়না একটা মুভ নিয়েছে তারা আমাদের পাকিস্তানের সাথে। ওখানে গত জুন মাসে আমাদের তখনকার ফরেন সেক্রেটারি কিন্তু গিয়েছিলেন। চাইনিজ এটাকে একটা স্ট্রাকচার হিসাবে দাঁড় করাবার চেষ্টা করছিল। আমাদের দিক থেকে আমরা বলেছি না, আমরা এটা আলোচনা করেছি। এখন সেটা কিন্তু চাইনিজ আবার একটু ওখান থেকে সরে গিয়ে ট্রাইলেটার থেকে চায়না সাউথ এশিয়া একটা নতুন একটা কাঠামো, এখানে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ থেকেও তারা নিতে চাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যেখানে এই ধরনের উদ্যোগ হলে প্রশ্ন দাঁড়াবে যে এটা ইন্ডিয়া ভার্সাস হয়ে যায় কিনা, এবং সেখানে আমার ধারণা সাউথ এশিয়ান কান্ট্রি যারা আছে অনেকেই একটু সতর্ক। তার কারণ চায়না হ্যাজ এ রোল, চায়না হ্যাজ অ্যান অ্যাম্বিশন ইন সাউথ এশিয়া, এবং চায়না কিন্তু ইদানিংকালে বলছে যে দে থিঙ্ক দ্যাট দে আর এ পার্ট অফ সাউথ এশিয়া অ্যাজ ওয়েল। তারা কিন্তু এটা এখন বলছে, আগে কিন্তু এটা শুনিনি। তো এটা পার্ট অফ সাউথ এশিয়া, তারা তাদের ইন্টারেস্ট ইন ইন্ডিয়ান ওশান, এটা আমরা আগে থেকেই জানি। সো চায়নার একটা গ্লোবাল ইন্টারেস্ট বা আপনি রিজনাল ইন্টারেস্ট আছে। আমাদের মতো ছোট দেশগুলো যারা আছে, আমরা কিন্তু রিজনাল ইন্টারেস্টেড আছে আমাদের, কিন্তু সেটা আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে, লিমিটেড ভিশনের মধ্যে আমরা থাকতে চাই। জি স্যার, আমরা একটু মিয়ানমার নিয়েও কথা বলবো, কারণ গত দু-তিন রাতের ঘটনা আপনারা জানেন যে বাংলাদেশ সীমান্তের ভিতরে তাদের গোলাগুলি এসে পড়ছে, আমাদের একটি শিশু সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ফলে এই রোহিঙ্গা এবং আরেক প্রতিবেশী, বাংলাদেশ 2 প্রতিবেশীকে নিয়ে সংকট আছে, ওই প্রতিবেশী সংকটের মাত্রাটা আমরা খুব কম আলোচনা করি কিনা সেই প্রসঙ্গে কথা বলবো দর্শক। তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা একটু মিয়ানমার প্রসঙ্গে কথা বলতে চাই। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, বাংলাদেশ মিয়ানমার ছোট্ট বর্ডার, কিন্তু সেখানকার পরিস্থিতি সত্যিকার অর্থেই ভয়াবহ। এমনকি আমাদের বিজিবির উপরেও রাস্তায় এসে মানুষজন বিক্ষোভ বিদ্রোহ করছে, কারণ ওই পাশের গুলি আসছে, মর্টার আসছে, এবং আমাদের লোকজন আহত হচ্ছে। এই সংকটটার সুরাহা এই সরকারও সেই অর্থে দৃশ্যমান কিছুই করতে পারলো না। এটিও আমাদেরকে ভোগাবে কিনা, এবং এগুলোর একটা প্রভাব জাতীয় নির্বাচনে থাকতে পারে কিনা? জাতীয় নির্বাচনে থাকবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু ভোগাচ্ছে এটা আমি মানছি, এবং ভোগাতে পারে সেটাও মানছি। তার কারণ হলো এই রাখাইন প্রভিন্সটাই কিন্তু সবচেয়ে মানে বিদ্রোহী যারা,
আরাকান আর্মি আরাকান। সবচেয়ে ভালো পারফরমেন্স কিন্তু এখানে তাদের তারা দখলে করেছিল। এখন কিন্তু এটা রিভার্সড হচ্ছে। মিয়ানমার মিলিটারি কিন্তু ওদের আক্রমণ করছে, এবং যেই আপনি যে কথাটা বললেন এটা কিন্তু বিমান আক্রমণের ফলাফল হিসেবে এখানে ফলে এটা হয়তো আমাদের আরাকান আর্মির ছোড়াগুলি নাও হতে পারে। রাইট। এখন এইটা যদি চলতে থাকে এবং ওই মিয়ানমার আর্মি যদি আরাকান আর্মির উপর প্রেশার বাড়াতে থাকে, তাহলে এখানে ধরে নেন আগামী আরও 1 বছর 2 বছর সময় যুদ্ধ চলতে পারে, এবং সেটা যদি চলে তাহলে অবভিয়াসলি আমরা এফেক্টেড হব। আর এটা তো আরাকান তো হচ্ছে আমাদের বর্ডারিং এরিয়া, আর মিয়ানমারে ইলেকশন হচ্ছে, সেকেন্ড রাউন্ড ইলেকশন হয়ে গেল। এখন যদি এই গভর্নমেন্ট লেজিটিমেসি পাবে কিনা, ইন্টারন্যাশনাল পাবে কিনা জানি না, কিন্তু তারা মিয়ানমারের কন্ট্রোল যদি তাদের হাতে, পলিটিক্যাল কন্ট্রোলটা তারা নিতে পারে, এখন যদি নতুন গভর্নমেন্ট করতে গিয়ে তারা কিছু কিছু লোককে ইনক্লুসিভ করতে পারে। বাই দ্য ওয়ে এটা বলে রাখছি, চাইনিজরা কিন্তু অ্যাক্টিভলি এটাকে প্রমোট করছে, মিয়ানমারে রিকনসিলিয়েশন উইথ দ্য প্রেজেন্ট রেজিম। তো সেখানে আমি জানি না কি দাঁড়াবে। এখন আরাকান নিয়ে একটুখানি আমার ধারণা এখনও দোদুল্যমানতা আছে, এবং ফলে যুদ্ধ চলমান থাকবার একটা আশঙ্কা আছে, এবং আমাদের ভুগতে হবে। জি, জেনারেল মনির, আমরা কি মিয়ানমার ইস্যুতে আমাদের সব সরকার খানিকটা উদাসীন, নাকি আমরা একটু সমঝে চলি? ধরেন আমাদের এয়ার স্পেস ভায়োলেন্স করেছে একাধিকবার তারা। এখন হয়তো আপনি রাখাইন আরাকান আর্মির কথা বলতে পারেন, কিন্তু আরাকান আর্মির দখলে নেওয়া 1 বছরের খুব বেশি সময়ের আগে না, যখন সেন্ট্রাল করে, তখনও কি আমরা একটু আসলে বিষয়টাকে কম গুরুত্ব দিচ্ছি, নাকি বর্ডারে কম লোক মরলে কিছু হয় না, এরকম একটা মনস্তত্ত্ব আমাদের পলিসি মেকারদের মধ্যে কাজ করে? অনেক ধন্যবাদ। প্রধান উপদেষ্টা কিছুদিন আগে যখন আমাদের জাতিসংঘের মহাসচিব আসছিলেন, উনি বলেছিলেন যে তোমরা আগামী ঈদ মায়ানমারে করবা। সেই ঈদ তো তখনই আমি টকশোতে গিয়ে বলেছিলাম ইট ইজ সামথিং হুইচ ইজ ইম্পসিবল, বিকজ রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন জাতীয় কমিটির আমি মেম্বার ছিলাম। আমি 2বার ন্যাপিটুতে গিয়েছি, 3বার এখানে নেগোশিয়েট করেছি, এবং আমি কনফিডেন্ট দ্যাট মায়ানমার সহজেই এদেরকে নিয়ে যাবে না। এই 11 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা, 12 লক্ষ পৃথিবীর 50টা দেশের নাগরিক জনসংখ্যা তার থেকে কম। 12 লক্ষ না, এটা বাংলাদেশের 18 লক্ষ। হ্যাঁ, এটা এবং এরা দে আর সরকারি ভেরি হিসাব। হাইলি প্রোডাক্টিভ, এবং এটা যে যতজন আসছিল এখন 1 লাখ বেড়ে গেছে, এবং এদেরকে সহজেই তারা নেবে না। এবং আমি প্রথম থেকে, এবং দ্যাট হ্যাজ বিকাম দি হেডকোয়ার্টার অফ ক্রাইমস। এই যে এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা বসে বসে খাওয়াচ্ছি, ঘুমাচ্ছি, আর অপরাধে সম্পৃক্ত হচ্ছে। ড্রাগ ট্রাফিকিং বলেন, হিউম্যান ট্রাফিকিং বলেন, আর্মস ট্রাফিকিং বলেন, নানা রকম অপরাধ। এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিন্তু একবার এসেছিল, উনি এমন স্ট্রং স্ট্যান্ড নিয়েছিলেন, মায়ানমার ভয়ে তাদেরকে আবার ফেরত নিয়ে গেছে। সো আই থিঙ্ক টাইম হ্যাজ কাম ওয়ার এটা অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের নেওয়ার মতো একটা সিদ্ধান্ত না, পরবর্তী সরকার এটা নেওয়া উচিত। There are 2 alternatives. One is to push them back, whatever may happen. We don't want them. They are your citizen. Second is integrate them into our society. যারা যাবে না তাদের বসে বসে না খাইয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে জনশক্তি তাদেরকে কাজে লাগিয়ে আমরা দেশ গড়ার কাজে লাগাতে পারি। এইভাবে বসিয়ে বসিয়ে অনন্তকাল আমরা উই ক্যানট ফিট সাচ এ বিগ, এবং এটা বেলুন একটা এফেক্ট, এবং এই বসে থাকলে অপরাধ বেড়ে যাবে, এবং তারা আস্তে আস্তে আমাদের সমাজের সাথে মিশে যাচ্ছে। অনেকেই দুর্নীতিগ্রস্ত, আইডি কার্ড, পাসপোর্ট অফিসে গিয়ে তারা আইডি কার্ড দিয়েছে, পাসপোর্ট নিয়েছে, অনেকে বিদেশে গিয়ে অপরাধ করেছে, এবং দোষটা হয়েছে বাংলাদেশের। এবং মাঝখানে একটা কথা উঠছিল যে তৃতীয় দেশে একটা, এবং এটা কয়জন, 11 লক্ষের মধ্যে তারা 2000 নিয়ে যাবে, তখন কি হবে? বাকিরা জীবনে যাবে না, উইথ এ হোপ দ্যাট আমরা বিদেশে যাব, এবং বাকি যারা রোহিঙ্গারা মায়ানমার আছে তারাও আস্তে আস্তে চলে আসবে তৃতীয় বিশ্বে যাওয়ার জন্য। একদম সময় নেই জেনারেল মনির। প্রফেসর খান, এই থার্ড কান্ট্রি রিপ্যাট্রিয়েশনের ধারণা আসলে কতখানি বাস্তবসম্মত, এবং যে কদিন পর পর আমাদের গ্রামের লোকজনের যে সাফারিংস, সেইটা আমরা কেন আসলে ঠেকাতে পারছি না, বা এটা আদৌ কি ঠেকানো সম্ভব কিনা? ধন্যবাদ। আমার মনে হয় যে থার্ড পার্টি রিপ্যাট্রিয়েশন, এটা বডির ভাই ক্লিয়ারলি বলে দিয়েছেন, এটা মোস্ট ইমপ্র্যাকটিক্যাল একটা সলিউশন, কোনো দেশই নিবে না। আপনার সাধারণ মানুষজনই এখন বিদেশ যেতে গেলে তাদেরকেই ভিসা দেয় না, সেইখানে তো এইখানে আপনি 12 লাখ 14 লাখ মানুষের কথা বলছেন। আমরা কেন এই জায়গাতে প্রবলেমটা সলভ করতে পারিনি? 1 নম্বর হলো যে মায়ানমারের ব্যাপারে আমরা বরাবরই উদাসীন। আমরা সবসময় থাইল্যান্ড, চায়না ইত্যাদি ইত্যাদি নিয়ে মাথা ব্যথা, ভারত নিয়ে মাথা ব্যথা, কিন্তু কখনো আপনার ইমিডিয়েট নেবার মায়ানমারে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ট্রেড রিলেশন, সেইগুলির দিকে আপনি নজরও দেননি। এবং কারণ এটা আপনার অল্টারনেটিভ এনার্জি সোর্সও হতে পারতো, আপনার অল্টারনেটিভ ফুড সোর্স হতে পারতো, সব রকমের সোর্সই হতে পারতো, এবং আপনি একটা অ্যাক্টিভ প্লেয়ার হতে পারতেন রাখাইনকে স্টেবিলাইজ রাখার জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর, আমাদের অ্যাপ্রোচটাই বরাবর
বরাবরই ভুল। সবসময় আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যাপ্রোচের মধ্যে দিয়েই এই পুরো প্রবলেমটাকে দেখি। অর্থাৎ এইখানে আমরা ওই হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সে কীভাবে পয়সা পাবো, কীভাবে মিটিগেট করব, কীভাবে গ্লোবাল কমিউনিটির কাছে নিজেদেরকে রেলেভেন্স রাখবো, সেই জায়গাতে গিয়ে এক ধরনের ইয়ে থাকে। আর থার্ড যেটা, সেটা হলো যে নর্দার্ন রাখাইন আর সাউদার্ন রাখাইন কমপ্লিটলি ডিফারেন্ট। এই ডিফারেন্সটাই আমরা বুঝি না। এইটাকে সলভ করার জাস্ট 30 সেকেন্ডসের মতো বলে দিচ্ছি যে এইটা করার জন্য পরবর্তী গভর্নমেন্টের প্রথম কাজটাই হবে অল পলিটিক্যাল পার্টি কনসেনসাস। এভরিবডি হ্যাজ টু কাম টু সেম পেজ যে এই জায়গায় আমার ন্যাশনাল ইন্টারেস্ট, এবং আমি এই জায়গাতে, একজন বলবে যে স্বাধীন আরাকান বানাবো, আরেকজন বলবে যে আমরা আরেক রকমের করব। এইটা হবে না। ট্রেড ইনভেস্টমেন্টের দিকে এখন আমাদের নজর দিতে হবে, কারণ মায়ানমার এখনো লিগ্যাল রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের উপরে ফোকাস করা, এবং রিপ্যাট্রিয়েশন এইটা না যে এই মানে আরাকান আর্মি আসার পরে 1.5 লাখ মানুষ আসলো, তাদেরকে রিপ্যাট্রিয়েট করব, কিন্তু তার আগের মানুষদেরকে রিপ্যাট্রিয়েট। সুতরাং আমার কাছে মনে হয় এইভাবে আমাদের। অনেক ধন্যবাদ প্রফেসর খান, ধন্যবাদ জেনারেল মনির, ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এবং ধন্যবাদ ফয়সাল মাহমুদ আপনাকেও। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ।